আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের যেই প্রশ্নটা, ঢাকা বোর্ডের প্রশ্নটা খুবই আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড ছিল। মানে ইট ওয়াজ নিদার হার্ড নর ইজি। সো প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। অনেকের কিছু কিছু জায়গাতে কনফিউশন আছে, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো। তো আমি ভাবলাম যে একবারে এটাকে একটু আমি অর্গানাইজড ওয়েতে বলি। তো আমি পুরা যে প্রশ্নটা সেটা নিয়ে আমি একটু কাজ করেছি। আমি মেইন যে কি পয়েন্ট যেখানে একটু সমস্যা আমাদের মনে হতে পারে, মেইনলি এই ভিডিওটা যারা এখন পরীক্ষার্থী তাদের জন্য না, এই ভিডিওটা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে মেইনলি তাদের জন্য, ঠিক আছে? সো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব এটাকে ডাউন করে এটাকে জাস্ট আলোচনা করা কিছু কিছু জিনিস, যেটা আমি জাস্ট বলবো, যেটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলেই হবে, ঠিক আছে? এটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যেমন এইবার যে প্যাসেজটা এসেছে, প্যাসেজটা প্রথমে বলে রাখি, আমার সায়েন্স কেয়ারের যেই সুপার 30 ব্যাচে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ সবসময় একটা করে সাজেশন শিট দেওয়ার চেষ্টা করতাম। সো ফর্চুনেটলি এইবার যে তিনটা আমরা পেয়েছি, প্যাসেজ পেয়েছি, প্রত্যেকটাই কিন্তু আমাদের, যেমন আমি বোর্ড অ্যানালিসিস যখন পড়িয়েছিলাম, এই যে এখানে কিন্তু যশোর বোর্ড 2024-এর প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু এটা ছিল, যে এটা মাদার ইন ম্যানভেলের স্টোরিটা। সো এটা প্রথম প্যাসেজটা। তারপরে আমরা যদি দেখি যে আমাদের ফ্লো চার্ট যেটা এসেছে, এই যে এডুকেশন, এটা কিন্তু আমি দিয়েছিলাম, এবং শুধু এখানে এটা না, আমি এখানে 3-4টা অল্টারনেটিভ দিয়েছিলাম। তো আমাদের এখানে দিয়েছে কিন্তু শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন, যেটা এবার এসেছে। সো এটা কিন্তু যশোর বোর্ড 2023-এ আসা, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যশোর বোর্ডকে ফলো করার একটা ট্রেন্ড ঢাকা বোর্ডের এখানে শুরু হয়েছে। সো আরেকটা যেটা দিয়েছিলাম সামারি রাইটিংয়ের জন্য, ওটা একদম হুবহু ওইটাই চলে এসেছে, 4 নাম্বার যে সাজেশনটা দিয়েছিলাম। সো আশা করছি এইখান থেকে অনেকটা উপকৃত হয়েছ। আর আমরা বাকিগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো, প্রথমত আমাদের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউ আমার কাছে সবসময় মনে হয় ইটস আ হিট অর মিস, ঠিক আছে? যদি আমরা ভালো মতো প্যাসেজটা পড়তে পারি, যদি এর আগেও আমি ভালো মতো না পড়ে থাকি, কিন্তু পরীক্ষার হলে যদি ভালো মতো প্যাসেজটা পড়ে আমি উত্তরটা দিতে পারি, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। যেমন এখানে প্রথম যেটা আছে, জেরিস কার্টেসি ওয়াজ, হ্যাঁ, তার যে এই যে ভিতরে যে তার যে কার্টেসি, জেরির কার্টেসিটা, এটা কি আর্টিফিশিয়াল, লোক দেখানো, নাকি অ্যাকোয়ার্ড, এটা কেউ পরবর্তীতে অর্জন করছে, নাকি ইনবর্ন, জন্ম থেকে এরকম, নাকি টট, নাকি ওকে শেখানো হয়েছে? এটা কিন্তু ইনবর্ন। এর কারণ কি? এর কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমি প্যাসেজটা একটু দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু দেয়া আছে, আমরা প্রত্যেকটা এই জায়গাতে যতগুলো পাবো এমসিকিউ, সব কিন্তু আমি এখানে লিখেছি। যেমন এখানে দেওয়া আছে, থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ। আর ওর কার্টেসি ছিল ইনস্টিংটিভ। আমরা জানি ইনস্টিংটিভ কিন্তু ইনবর্নেরই আরেকটা আমরা সমার্থক হিসাবে ব্যবহার করতে পারি। সো এটা ইনবর্ন হবে, ওকে কেউ শেখায়নি, ও নিজে এটা অর্জনও করেনি, এটা আর্টিফিশিয়াল, লোক দেখানোও না। আচ্ছা, সেকেন্ড, হোয়াট ডাজ দ্য ফ্রেজ অফ হিজ ওন অ্যাকর্ড, অফ হিজ ওন অ্যাকর্ড মানে নিজের মর্জির মালিক, ঠিক আছে? এখানে দেয়া আছে, এই যে দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড হি পুট কেন্ডলিং অ্যান্ড মিডিয়াম ওড, মানে তাকে কেউ বলেনি, ঠিক আছে? তাকে কেউ অর্ডার করেনি। সো তাকে কেউ অর্ডার না করে সে নিজের ইচ্ছাতে এটা করেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি উইলিংলি, ঠিক আছে? তারপরে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ ইন দ্য প্যাসেজ রেফার টু। আচ্ছা, এখানে সাবটারফিউজটা আমরা দেখতে হবে যে আসলে কোথায় ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি এখানে চলে আসি, এই যে হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইথআউট সাবটারফিউজ। সো এইটা আমরা যারা মানে একদমই দুর্বল, আমরা ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি এগুলোতে আমাদের ভালো দখল নেই, তারপরেও এইটা আমরা কিন্তু বলতে পারি। কিভাবে? আমি সবসময় বলেছি কনটেক্সট অনুযায়ী চিন্তা করতে শিখতে হবে। যেমন বলেছে যে অ্যান্ড ইফ হি ফেইল্ড, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, তাহলে রেসপন্সিবিলিটি নিত উইথআউট সাবটারফিউজ। উইথআউট মানে কি? ছাড়া। তা যদি রেসপন্সিবিলিটি পজিটিভ হয় আর এরপরে যদি উইথআউটের পরে ওয়ার্ড দিতে হয়, তাহলে এটা অবশ্যই নেগেটিভ ওয়ার্ড হবে। তাহলে উইথআউট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। আর আমরা যদি এখানে দেখি, অনেস্টি, ওপেননেস, এগুলো কিন্তু সব পজিটিভ বোঝাচ্ছে, ঠিক আছে? ক্যান্ডিডনেস, এটাও সামওয়াট পজিটিভ, মানে নিউট্রাল গোছের আর কি। ডিসেপশনটা হচ্ছে প্রতারণা, ঠিক আছে? মানে কোনো ধরনের অজুহাত, প্রতারণা এগুলা দেখানো ছাড়াই কিন্তু সে তার রেসপন্সিবিলিটিগুলো নিত। সো এই জায়গাতে আমরা যেহেতু বাকি 3টা পজিটিভ,
তাহলে আমার প্রসেস অফ এলিমিনেশনে অটোমেটিক এটা হয়ে যায় ডিসেপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ডি নাম্বার, জেরি ওয়ান্টেড টু গেট দ্য এক্স হ্যান্ডেল, এখানে দেওয়া আছে এই যে উড রিপেয়ার ইট। এখন এখানে অনেকে রিপেয়ার শব্দটা যেহেতু সরাসরি এখানে পেয়েছে, একটু কনফিউশন আছে যে স্যার কেন ডি নাম্বারটা রিপেয়ার হবে না। এই জন্যই হবে না বিকজ এখানে আমাদের গ্রামারের এই ফাংশনটাও আমাদের দেখতে হবে। ওয়ান্টেড টু গেট দ্য এক্স হ্যান্ডেল, ঠিক আছে, পজিটিভ ভার্ব, এই জায়গায় V3 হবে। এখন V3-তে কোনটা আছে? ফিক্সড আছে, মেড আছে, রিশেপড আছে। সো ও তো আর ওটা বানাতে চায়নি, ও এটাকে অন্য শেপেও দিতে চায়নি, ও কী করতে চাইছে? সারাতে চাইছে, তাই না, রিপেয়ার করতে। তো এখানে রিপেয়ার্ড থাকলে আমরা রিপেয়ার্ড দিতে পারতাম, কিন্তু রিপেয়ার্ডের সিনোনিম একটা আছে, সেটা হচ্ছে ফিক্সড। সো এখানে উত্তর হবে ফিক্সড। নাম্বার ই, জেরি chose to do careful work because of his রেসপন্সিবিলিটি, কারণ এই জায়গাতে কিন্তু সরাসরি এই কথাটা আছে, ঠিক আছে, রেসপন্সিবিলিটি। কেন? আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে রেসপন্সিবিলিটি শব্দটাই দিয়ে দিয়েছে এখানে ওকে, কিন্তু অন্যগুলো যদি আমরা একটু অপশন দেখি, ইন্টেলিজেন্স, মানে সে কি তার বুদ্ধিমত্তার জন্য এইগুলা হচ্ছে টু ডু কেয়ারফুল ওয়ার্কস, এটা তার বুদ্ধিমত্তার জন্য না, তার কারেজের জন্য না, সাহসিকতার জন্য না, ইভেন তার ম্যানার্সের জন্য না, বরং রেসপন্সিবিলিটি, তার দায়িত্ববোধ, এইটার থেকে। দ্য অথর ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড বাই দ্য, এটা একদম শুরুতে আছে, এই যে অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, মানে অর্ধ জাগ্রত হয়ে গেছিলো বাই দ্য সাউন্ড অফ চপিং। তো চপিংটা কি, কিসের সাউন্ড? চপিংটা হচ্ছে কাঠ কাটার শব্দ। সো দ্য সাউন্ড অফ কাটিং উড, সাউন্ড অফ কাটিং উড। আচ্ছা, এরপরেরটা, এটা হলো অনেকে এটাকে বলছে হচ্ছে কিউবি হোল। এখন কিউবি হোল জিনিসটা কি, ঠিক আছে, কিউবি না, এটা হচ্ছে কাবি। কাবি হোল এর অর্থ হচ্ছে এই যে এটা, দিস ইজ কাবি হোল। অর্থাৎ একটা, আমরা যদি এখানে দেখি অপশনগুলা, যে নয়েজি প্লেস, এটা কি নয়েজি প্লেস? এটা কি ডিপ হোল? এটা কি অনেক গভীর একটা গর্ত, নাকি সাপের গর্ত, স্নেক হোল? এই যে এখানে দেয়া আছে যে তার কোথায় যেন এটা দেয়া আছে, এই যে এখানে, হি ফাউন্ড আ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস, তার ফায়ার প্লেসের পাশে সেই রকম একটা জায়গা, মানে কেবিনেট টাইপের একটা জায়গা পেয়েছিল। দ্যাট আই হ্যাড নট নোটিসড, মানে হচ্ছে এই লেখিকা নোটিস করছিল না আগে যে এখানে যে একটা কাবি হোল আছে। সো সে তার নিজের ইচ্ছাতেই ওইখানে কিনলিং অর্থ হচ্ছে এই যে ফায়ার প্লেসে আগুন জ্বালানোর জন্য যেই ছোটো ছোটো কাঠের টুকরাগুলো হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এটা আমরা বলতে পারি স্মল এনক্লোজড স্পেস, একটা ছোট বদ্ধ একটা আমরা হচ্ছে জায়গার কথা বলতে পারি এখানে। আচ্ছা, এইচে দেওয়া আছে আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ। এখানে হোয়াট ডিড দ্য রাইটার সি, কী দেখেছিল? এই জায়গাতে একটা জিনিস এই জায়গাতে দেওয়া আছে, দেখেন, আই স ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ অ্যান্ড গ্র্যাটিটিউড। এই গ্র্যাটিটিউড কথাটার আমরা যদি এখানে করি, সিনোনিম নিয়ে আসি, তাহলে এটা কিন্তু গ্রেটফুলনেস, সেম জিনিস, যে আমি তার চোখের গভীরে দেখেছিলাম, কি দেখেছিলাম? কৃতজ্ঞতাবোধ, ঠিক আছে। সো ফ্রিডম না, ফার সাইটেডনেস মানে দূরদর্শিতা না, স্টেডিনেস না, সো এটা অবশ্যই গ্রেটফুলনেস হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেগ্রিটি ইন দ্য প্যাসেজ মিন? তাহলে ইন্টেগ্রিটি বলতে কি বোঝায়? এই যে আমরা যদি ইন্টেগ্রিটির দিকে চলে আসি, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি বলতে যে একজনের মানে চরিত্রের যে দৃঢ়তা, অ্যাফার্মনেস, তার যে সততা, ঠিক আছে। তাহলে ইন্টেগ্রিটি এখানে আমরা কি সিম্পলিসিটি বলতে পারি? না। আমরা কি ইনটুইশন বলতে পারি? না। আমরা কি ইনকমপ্লিটনেস বলতে পারি? অবশ্যই না। এটা হচ্ছে আপরাইটনেস, ঠিক আছে। আমরা যখন কোনোটাতে ডিরেক্ট অ্যান্সার পাবো না, আমরা সবসময় প্রসেস অফ এলিমিনেশন ফলো করার চেষ্টা করব, অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, লাস্ট ওয়ান, জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ। এটা ইটস আ বিট ট্রিকি, যারা এই যে ইউনিটের যেই লেসনের আগের অংশটুকু পড়েনি তাদের জন্য আসলে একটু কঠিন, কারণ এইখানে দেয়া আছে হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। তো অনেকে এটা দেখে জাস্ট 4 ইয়ার্স দিয়ে দিয়েছে, এই যে ফর 4 ইয়ার্স নাম্বার 1, কিন্তু এর আগের অংশতে কিন্তু আছে, যেটা আমাদের এই প্যাসেজের মধ্যে নেই, আগের অংশ আছে যে তার বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে, 12 বছর এখন, আর সে আছে অরফানেজে হচ্ছে 4 বছর বয়স থেকে। আর এখানে প্রশ্নটা করা হয়েছে সে কত বছর ধরে অরফানেজে আছে,
তাহলে ওর এখন যদি 12 বছর বয়স হয় আর এসেছে হচ্ছে 4 বছর বয়সে, তাহলে 12-র মধ্যে 4 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ফর 8 ইয়ার্স। সো প্রশ্নটাতে কি চাচ্ছে এইটা কিন্তু জানাটাও খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বি নাম্বার যদি আসি, বি নাম্বার আমি হচ্ছে আর ব্যাখ্যা করছি না, এখানে জাস্ট প্রশ্নগুলো আছে। হোয়াট আননেসেসারি থিংস ডিড জেরি ডু ফর দ্য অথরেস। সো লেখিকার জন্য সে কোন কোন অপ্রয়োজনীয় কাজগুলো করতো। তো এখানে কিন্তু আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ি, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে যে আমার জন্য এটা করতো, এটা করতো। সো আমরা যে দেখলাম একটু আগে যে হি ফাউন্ড কাবিহল, তো কাবিহল ও যখন খুঁজে পেলো ওইখানেও হচ্ছে যে খড়কুটো আর যা যা প্রয়োজন সেগুলো রেখে দিত, কেউ তাকে বলেনি কিন্তু সে নিজের থেকেই সেটা কিন্তু রেখে দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে দিয়েছে ফিল্ড ইট উইথ কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম সাইজড উড টু এনশিওর দ্য শি উড হ্যাভ ড্রাই ম্যাটেরিয়ালস ফর ফায়ার ডিউরিং সাডেন ওয়েট ওয়েদার। অ্যাডিশনালি এছাড়াও হি নোটিস, যেহেতু আমাদের এখানে 3 মার্কের প্রশ্ন, সুতরাং আমাদের একটু এটা মেকশিওর করতে হবে যে আমরা যাতে প্রপার অ্যামাউন্ট যেটা এটা ডিজার্ভ করে প্রশ্নটা সেটা দিচ্ছি। সো প্রশ্নের আগে ক্যাটাগরি বুঝতে হবে। হোয়াট দিয়ে প্রশ্ন, ডেসক্রিপটিভ হবে। হাউ দিয়ে প্রশ্ন, তাহলে হোয়াট, হাউ, হোয়াই, ঠিক আছে। একটা প্রশ্ন থাকে যেটা নর্মালি আমি এটা কিন্তু অ্যান্সারিং কোয়েশ্চেনের যে ক্লাস, সেই ক্লাসে আমি অনেকবার বলেছি, প্রশ্নের টোন এবং প্রশ্ন কি চাচ্ছে সেইটা ম্যাটার করে। প্রশ্ন দেখেই আমি চলে গেলাম প্যাসেজের কাছে, তারপরে সেটা তুলে দিলাম হুবহু, এটা কিন্তু ভালো অ্যান্সার হবে না। সো অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে এটা অবশ্যই ইয়েস অথবা নো দিয়ে শুরু হবে। যেমন লাস্টের আমার প্রশ্নটা যদি দেখি, ডু ইউ লাইক দ্য পার্সোনালিটি অফ জেরি, ওয়াই। তুমি কি জেরির ব্যক্তিত্ব পছন্দ করো? যদি করো কেন করো, আর যদি না করো কেন করো না। সো এটা শুরুই করতে হবে ইয়েস অথবা নো দিয়ে। আমি পছন্দ করি, ইয়েস আই লাইক দ্য পার্সোনালিটি অফ জেরি ভেরি মাচ। সো এই প্রশ্নটা যা করেছিল সেটাই আমি আবার একটু প্যারাফ্রেজ করে উল্লেখ করে দিলাম। এখন কেন আমি পছন্দ করি আমার সেইটা বলার পালা। তাহলে এখনও আমি হোয়াইয়ের, দেখেন হোয়াই কিন্তু এখানে বেশি, ঠিক আছে, 3টা হোয়াইয়ের উত্তর। সো হোয়াইয়ের উত্তর কীভাবে দিতে হয় এটা আমরা কিন্তু এর আগে শিখেছি। হোয়াইয়ের উত্তর দিলে অবশ্যই তার মধ্যে বিকজ আসবে। যেমন এই যে এখানে হোয়াই ডিড জেরি রিফিউজ, রিফিউজ বিকজ, এই যে বিকজ চলে এসেছে। এখানে বলছি হিজ ক্যারেক্টার ইজ অ্যাডমিরেবল বিকজ হি এম্বডিজ ইন্টিগ্রিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে এখানে আমরা আবার হচ্ছে উদাহরণটা দিব, ইন্টিগ্রিটি রেসপন্সিবিলিটি আমরা কীভাবে বুঝাইলাম, ঠিক আছে। তো এরকম কারো যদি মনে হয় এটা পরবর্তীতে দেখবে তাহলে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট, এখান থেকে আশা করছি আর সমস্যা হওয়ার কথা না। এরপর যদি আমরা একটু যাই ফ্লো চার্ট। সো ফ্লো চার্ট এটা খুবই সোজা ফ্লো চার্ট এসেছে এবার। ফ্লো চার্টে আমরা জানি যে এরকমভাবে আয়তকার বক্স দিতে হয়। তাহলে আমি বক্সগুলো দিয়ে দিই এবং মাঝখানে আমাদের কি করতে হয়, আমাদের মাঝখানে দিতে হবে হচ্ছে অ্যারো চিহ্ন, ফ্লোটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। বক্সটা পাশাপাশিও করা যাবে, উপর নিচেও করা যাবে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের ভিতরের কন্টেন্টটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা হচ্ছে সিরিয়ালগুলো মেনটেন করার জন্য নাম্বার দিব 1 2 3। আচ্ছা, তো প্রথমটা করে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে প্যাসেজটা, তো ওই যে এডুকেশন সম্পর্কে যে প্যাসেজটা শিক্ষা নিয়ে, সো এই জায়গাতে কিন্তু শিক্ষা সম্পর্কে বলা হয়েছে যে শিক্ষা আমাদের জন্য এটা করে। তাহলে আমাদের ফ্লোচার্টটা বলা হয়েছে যে মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। তা আমি বলেছিলাম ফ্লোচার্টের শুরুতে একটা হেডিং দিতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেলটা হবে সবসময় শোয়িংয়ের পরেরটুকু। তাহলে দ্য ফাংশনস অফ এডুকেশন, তাহলে আমি এটা দিয়ে দিলাম দ্য ফাংশনস অ্যান্ড ভ্যালুজ অফ এডুকেশন। ভ্যালুজটা আমি এক্সট্রা অ্যাড করেছি, এটা না করলেও হয়। সো প্রথমে যেটা দেওয়া আছে এনরিচেস আস উইথ নলেজ, তাহলে আমরা প্রথমেই দেখছি এটা কিন্তু একটা ভার্ব ওয়ান, অর্থাৎ ওর সাথে এস বাই ইয়েস দিয়ে যুক্ত এবং এখানে সাবজেক্ট উল্লেখ করা যাবে না আমরা জানি, তবে সাবজেক্ট কিন্তু অলওয়েজ এই যে টাইটেল সেটাই সাবজেক্ট। তাহলে এই যে এনরিচেস, কে এনরিচেস? এডুকেশন, ঠিক আছে। তাহলে আমাদের শিক্ষা, আমাদের হচ্ছে শিক্ষার ফাংশনটা কী, কার্যক্রম কী কী করে সেইটা নিয়ে আমাদের এখানে বলতে হবে। তো প্যাসেজ এখানে দেয়াই আছে, প্রথমটা এই যে এনরিচ এটা দেয়া আছে। তাহলে এরপরে যদি আমরা চলে আসি এই যে টিচার্স, এখান থেকে দিয়ে দেবো টিচার্স অ্যাজ ভ্যালুস, ওকে। থার্ড কী হতে পারে, থার্ড যদি আমরা এখানে চলে আসি এই যে ডেভেলপের সাথে এখন আমরা এস যুক্ত করে দেবো। তাহলে ডেভেলপস সেলফ রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট ফর আদার্স, ঠিক আছে। তারপরে আর কি হতে পারে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি টিচার্স দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড ট্রাস্ট। এখন এইটা যদি এইভাবেই থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। এই যে এখানে আছে দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড লার্ন টু ট্রাস্ট ইটসেলফ, এইটাকেই জাস্ট আমি একটু ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে। যারা এরকমভাবে শিক্ষিত হয়
লার্ন টু রেসপেক্ট আদার্স, দে নো দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি। তাহলে এখানে আমরা বলতে পারি যে অনেস্টি এবং যে অন্য মানুষকে ট্রাস্ট করার যে ব্যাপারটা, এটা আমাদের শেখায়। সো টিচার্স দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি অ্যান্ড ট্রাস্ট। তারপরে আমরা যদি দেখি কম্প্যাশন অ্যান্ড ফেলো ফিলিং, এটা হচ্ছে কিন্তু এখানে দেয়া আছে, এই যে কম্প্যাশন অ্যান্ড ফেলো ফিলিং। সো ডেভেলপ দেয়া আছে, আমরা ডেভেলপের সাথে এস যুক্ত করে দিব, ডেভেলপস। তারপরে আমরা যদি লাস্টেরটা যাই, তাহলে যে এনভায়রনমেন্টের কথা যেটা বলা আছে, যে বিকাম অ্যাওয়ার। তো বিকাম অ্যাওয়ার এটাকে জাস্ট একটু নাউন ফর্মে নিয়ে চলে আসবো, যে ক্রিয়েটস অ্যাওয়ারনেস, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ভার্ব 1 দিয়ে এটা শুরু করতে হচ্ছে। সো এটা জাস্ট একটা নমুনা সলিউশন, অনেকে অনেকভাবে করতে পারে, জাস্ট ইউ নিড টু মেক শিওর আমরা হচ্ছে প্রপার গাইডলাইনের মধ্যে আছি। আচ্ছা, তাহলে ফ্লোচার্ট চলে গেল। এরপরে আমরা যদি দেখি, আচ্ছা আমি এটা রেখেছি সবার শেষে, সামারি। সো সামারি, এটা খুবই ইজি সামারি এসেছে, উই স্পেন্ড মানি, এটা দিয়ে আমরা বলেছিলাম সামারির ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে টেক্সটটা আছে তার ওয়ান থার্ড নর্মালি হচ্ছে চেষ্টা করতে হয়, কিন্তু 1/3 বা এটা বড় কথা না, কারণ আমাদের কিন্তু ওরকমভাবে একদম রিজিড গাইডলাইন দেওয়া থাকে না যে এত ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। সো ইউ নিড টু মেক শিওর যে আমাদের এখানে যা যা কথা বলা হয়েছে সেটাকে আমি নিজের ভাষাতে জাস্ট ওইটা জিস্টটুকু বলতে পারছি কিনা, ঠিক আছে। সো এইটার সামারি আমরা এইভাবে দিতে পারি। আমরা হচ্ছে যদি 4 নম্বরে চলে যাই, 4 নম্বর হচ্ছে উইথ ক্লু নিয়ে আমাদের একটু কথা বলার আছে। হ্যাঁ, এই তো। সো এই জায়গাতে প্রথমত দেখি উইথ ক্লুটা অনেক সোজা, যারা পারে তাদের কাছে অনেক সোজা। তাহলে এই জায়গাতে আমরা দেখি রোকেয়া ইজ এ বাংলাদেশি গার্ল, তাহলে এই জায়গায় কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন আসবে, হু ইজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল বাট শি হ্যাজ নো হোপস অফ কলেজে কি যাওয়ার। সো এই জায়গাতে দেয়া আছে গো। আমরা জানি অফ হচ্ছে একটা প্রেপোজিশনের পরের ভার্বটা অলওয়েজ আইএনজি যুক্ত হয়, এখানেও কিন্তু রাইট ফর্ম ভার্ব আছে। আমি বারবার বলেছি ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের থেকে কিন্তু গ্রামার বেশি। সো এটা অবশ্যই আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, তারপরে রোকেয়াস প্যারেন্টস থিঙ্ক দ্যাট এডুকেটিং আ ডটার ইজ আ ড্যাশ অফ টাইম অ্যান্ড মানি। তাহলে রোকেয়ার বাবা মা চিন্তা করে যে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সময়ের এবং টাকার মানে অর্থের অপচয়। তাহলে আমরা কিন্তু এখানে ওয়েস্ট এই যে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সি, আমরা হু দিলাম হচ্ছে 1 ঠিক আছে, এটা হলো এ, আর বি হচ্ছে এটা, ওকে। এবার চলে আসি, দে হ্যাভ ড্যাশ দ্যাট দে উইল নাও ম্যারি হার অফ। তার মানে তারা অলরেডি কী করেছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে রোকেয়াকে তারা বিয়ে দিয়ে দিবে। তাহলে সিদ্ধান্তে আমরা জানি সিদ্ধান্তর ইংরেজি হচ্ছে ডিসাইড, বাট এই জায়গাতে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভের পরে মানে টু হ্যাভ ভার্ব যত আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, V3 হয়। সো আমরা এইটা দিব হচ্ছে ডিসাইডেড। সো ডিসাইডেড অ্যান্ড ইউজ দেয়ার ড্যাশ রিসোর্সেস। আচ্ছা, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা ম্যাক্সিমামই আমাকে মানে জিজ্ঞেস করছো তোমরা যে ভ্যালুয়েবল কেন হবে না স্যার। সো এখানে তো ভ্যালু আছে, এই যে ভ্যালু থেকে আমি ভ্যালুয়েবল করে নিব যে তারা বিয়ে দিয়ে দেবে রোকেয়াকে, তারা ডিসিশন নিয়েছে এটা, এবং তাদের যে ভ্যালুয়েবল রিসোর্স আছে মানে মূল্যবান সম্পত্তি আছে সেটা তার সন্তান অর্থাৎ সান, তার ছেলে, পুত্রের যে শিক্ষা এডুকেশন সেটার পিছনে ব্যয় করবে। এখন আপনার জিনিসটা এটা এখানে বুঝতে হবে, ভ্যালুয়েবল যে কোনো কিছু হতে পারে। এই জায়গাতে মেইন যে থিমটা আমরা যদি অর্থের দিক থেকে চিন্তা করি, রোকেয়ার বাবার বা মানে ওর পিতামাতার যদি খুব বেশি সম্পত্তি থাকতো তাহলে কিন্তু এই প্রশ্নটাই আসতো না যে তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে এবং সেই টাকাটা যেটা মেয়েকে পড়ানোর জন্য খরচ হতো সেটা ছেলের জন্য ব্যয় করতে হবে। তাহলে এইখানে ব্যাপারটা যেটা হলো, ওদের যে রিসোর্স সম্পত্তি এটা কিন্তু কেমন সীমিত, ঠিক আছে। সো স্কেয়ার্স মানে হচ্ছে সীমিত। তো এখানে ভ্যালুয়েবল অনেক কিছু হতে পারে, যেমন একজন বড় লোক তার বাসায় কিন্তু ভ্যালুয়েবল সম্পত্তি অনেক থাকতে পারে, বাট একজন যে অভাবী তার কাছে যে সম্পত্তিটা আছে সেটা হচ্ছে স্কেয়ার্স রিসোর্স, এটা এন্ডলেস না। সো এখানে স্কেয়ার্সটা হচ্ছে সব থেকে বেশি সেন্স মেক করে, দ্যাটস ওয়াই আমরা এখানে স্কেয়ার্স দিব। এখন একদমই কি হবে না যদি আমি ভ্যালুয়েবল দিই? হবে, ইটস টেকনিক্যালি মানে গ্রামেটিক্যালি তো রাইট। তো কোন টিচার যদি মনে করে না আমি এখানে মার্ক দিব, সো হি অর শি ক্যান ডাজ দ্যাট, ঠিক আছে, শি ক্যান ডু দ্যাট।
সো এটা নিয়ে অত আমাদের ইয়ে করে লাভ নাই, কারণ 0.5 মার্ক। রোকেয়া ইউজ টু, সো ইউজ টু অর্থ কী? আগে অতীতে কোনো কিছুতে যখন অভ্যস্ততা থাকতো, এবং ইউজ টু কিন্তু একটা সেমি মডেল ভার্ব। তো সেমি মডেল ভার্বের পরে আমরা জানি V1 হয়, তাহলে সে আগে তার লেসন, তার টেস্ট, এইগুলো নিয়ে কিন্তু চিন্তা করতো। তাহলে চিন্তা ইংরেজি হচ্ছে ওয়ারি। সো ওয়ারি হবে F নম্বরে, ওয়ারি। কিন্তু এখন সে চিন্তা করে কি নিয়ে? এই যে আমরা পরে যদি পড়তাম, এখানে কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে যে আগে চিন্তা করতো এটা নিয়ে, কিন্তু এখন শি ওয়ারিজ। তাহলে এই ওয়ারিজটা দেখলেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি এখানে ওয়ারি হবে। অ্যাবাউট গেটিং, তাহলে পরে যদি দেখি হ্যাভিং চিলড্রেন, তাহলে বাচ্চা হওয়ার আগে কী করতে হবে? বিয়ে তো করতে হবে। সো গেটিং ম্যারিড, সো এই যে ম্যারিড, এইটা হয়ে যাবে। সো এখানে জি নাম্বারে আমরা দেখতে পারি এটা। She used to dream about being a teacher, but now faces life of household chores and dash up. আচ্ছা, এই জায়গাতে ব্রিঙিং আপ হবে। ব্রিঙিং আপ কেন হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। এইচ, সো আমাদের সবসময় অ্যান্ডের আগে পরে মিলাইতে হয়, ব্যালেন্স করতে হয়। এটাকে গ্রামারের ভাষায় বলা হচ্ছে প্যারালালিজম। সো আমরা যদি দেখি এই জায়গাতে কিন্তু সে এখন সম্মুখীন, মানে সে ফেস করছে আ লাইফ অফ হাউস হোল্ড চোর্স, মানে সে এখন এই যে সারাদিন ঘরের কাজকর্ম, ঠিক আছে এইটা। তাহলে অফের পরে আমরা জানি প্রিপোজিশনাল অবজেক্ট থাকে এবং অ্যান্ড দিয়ে যুক্ত, তাহলে এইটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। এরপরে যেটা হবে সেটাও কিন্তু একটা নাউন ফ্রেজ হতে হবে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে জিরান্ড হয় এবং সেটাই নাউনের মতো কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ব্রিং যেটা ভার্ব, ওর সাথে আইএনজি যুক্ত করে এটাকে ব্রিংইং করব। শি ইউজ টু বি হ্যাপি বিং আ গার্ল, বাট নাও উইশাস শি ওয়ার। এখানে ওয়ার কেন হবে, ওয়াজ কেন হবে না? আমরা আনরিয়েল পাস্ট, যেমন আমরা আই উইশ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, আই উইশ আই ওয়ার আ বার্ড, এরকম বলি না, আনরিয়েল পাস্ট। সো এটা তো আনরিয়েল পাস্ট, যে সে এখন ইচ্ছা, এই যে আগে সে একটা মেয়ে হওয়ার জন্য হ্যাপি ফিল করতো, বাট সে এখন ইচ্ছা পোষণ করে সে যদি একটা ছেলে হতে পারতো। এটা তো হওয়া সম্ভব না। দিস ইজ আনরিয়েল পাস্ট। আনরিয়েল পাস্টে সাবজেক্ট নাম্বার যাই হোক না কেন, বি ভার্ব অলওয়েজ ওয়্যার হয়। ইফ শি ওয়্যার আ বয়, এই যে এখানে কিন্তু আমাদের আবার পরে ক্লু দেওয়া আছে। তো ওই জন্য আমি বলি সবসময় পুরা প্রশ্নটা একবার পড়ে নিতে, তারপরে যদি এটা অ্যাটেম্প্ট করা যায় ভালো করা সম্ভব। শি উড বি অ্যাবল টু ড্যাশ ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। সো এটা তো বোঝাই যাচ্ছে স্টাডি। কলেজ আর ইউনিভার্সিটিতে কী করে? আমরা গো বলতে পারতাম, গো তো একবার অলরেডি আমরা ব্যবহার করেছি। সো এখানে তো আরও আছে, সেটা কি? স্টাডি। সো আমরা এইটা এখানে ব্যবহার করতে পারি। সো এখানে হচ্ছে হবে স্টাডি ইন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। সো আই হোপ এই প্রশ্নের অ্যানালাইসিসের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। এখন যারা 26 সালে পরীক্ষার্থী, 27 সালের পরীক্ষার্থী, সবার জন্য কিন্তু এটা কাজে লাগবে। হ্যাঁ, এমন না যে এটাই রিপিট হবে, কিন্তু এখানে আমি যে টেকনিক্সগুলো দেখালাম আশা করছি দ্যাট উড বি বেনিফিশিয়াল। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে যদি একটু উইদাউট ক্লুতে আসি। উইদাউট ক্লু এটাও খুবই সহজ এসেছে। সো এখানে ইটস প্রিটি সিম্পল, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ অ্যান্ড হার্মফুল অর টক্সিক ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, এই জায়গাতে আমরা বুঝতেই পারছি যে এই জায়গাতে অবশ্যই একটা অ্যাডজেক্টিভের প্লেস, সেই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। ওয়েস্ট ইচ ইয়ার ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ড্যাশ লোকেশনস টু ড্যাশ রিড। তাহলে কেমন লোকেশন আমরা হচ্ছে খুঁজে পেতে এটা কষ্ট হচ্ছে। আমরা বলতে পারি না একটা প্রপার লোকেশন, একটা সুইটেবল লোকেশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন। সো এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট, সুইটেবল, প্রপার দিতে পারি। এখানে তো আসলে অনেক অল্টারনেটিভ অ্যান্সার অ্যাকসেপ্টেবল। জাস্ট মাথায় রাখতে হবে যে ওইটা গ্রামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক পার্সেপটিভ স্পেস আমি দিচ্ছি কিনা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। সো আমরা এটা খুবই কমন একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে গেট রিড, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। সো এখানে গেট হবে। দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস, তাহলে আমরা ড্যাশ কাইন্ডস মানে কি? এখানে আমরা বলতে পারি ডিফারেন্ট কাইন্ড, বিভিন্ন ধরনের ওয়েস্ট হয় না, বর্জ্য, এগুলো তো বিভিন্ন ধরনের হয়। সো ভ্যারিয়াস কাইন্ডস, ডিফারেন্ট কাইন্ডস, সেভারাল কাইন্ডস, সো অনেক হতে পারে কিন্তু, ঠিক আছে। ইজ সিরিয়াসলি ড্যাশ দ্য এনভায়রনমেন্ট,
তাহলে এই যে এত কিছু ধরনের ওয়েস্ট ডাম্প করা, এটা কি এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর? তাহলে আমরা বলতে পারি সিরিয়াসলি হার্মিং দ্য এনভায়রনমেন্টে হার্ম করছে, বা পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। সো এটাও দিতে পারি আমরা। উই নো দ্যাট এয়ার ইজ এ অর অ্যান, তার মানে আমরা এখানে এলিমেন্ট যেহেতু নাউন, তার আগে আমরা জানি যে নাউনের আগে যদি দুইটা শূন্যস্থান থাকে, অর্থাৎ একটা হয় অ্যাডজেক্টিভ, তার আগে হয় হচ্ছে ডিটারমিনার অলরেডি দেওয়া আছে, মাঝখানে শূন্যস্থান, পরে নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে আমরা কেমন এলিমেন্ট, এয়ার আমরা বলতে পারি ইম্পর্টেন্ট এলিমেন্ট, তাহলে এটা অ্যান দিয়ে কাজে লাগবে, অথবা আমরা বলতে পারি ভাইটাল এলিমেন্ট, তাহলে এটা এর ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। সো এয়ার ইজ এ ভাইটাল, অ্যান ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এসেনশিয়াল, অনেক কিছু দিতে পারি। বাট দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ, বাই কি? এয়ার নর্মালি পলিউটেড হয় হচ্ছে স্মোকের দ্বারা, অথবা আমরা বলতে পারি হচ্ছে পলিউটেন্টস, ঠিক আছে, দূষক। আচ্ছা, ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট ইজ পলিউটেড বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ। কেমন লাইফ? আমরা হেলদি লাইফ, বেটার লাইফ, ঠিক আছে, এটা বলতে পারি। উই শুড প্রিভেন্ট দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, মে বি ইম্পসিবল। টোটাল প্রিভেনশন তো সম্ভব না, মানে পুরো দমে, কিন্তু উই ক্যান সার্টেইনলি রিডিউস পলিউশন বাই রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল। এটা কমন এক্সপ্রেশন, যে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে আমরা কিন্তু এটাকে রিডিউস করতে পারি। আচ্ছা, সো নাম্বার 6 গেল রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জটা আমার কাছে মনে হয়েছে অন অফ দ্য, মানে বাই ফার দ্য ইজিয়েস্ট রিঅ্যারেঞ্জ। এখানে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো ধরেই কিন্তু আমরা সবগুলো করে ফেলতে পারি। সো এখানে প্রথমেই আমরা দেখবো যে কী টাইপের রিঅ্যারেঞ্জ। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে এসেছে, শেখ সাদি। তো শেখ সাদির একদম শুরুর ইন্ট্রোডাকশন কোনটাতে আছে? নাম্বার ডিতে। শেখ সাদি, a renowned Persian poet, was traveling to the emperor's palace. তারপরে 8 নাম্বার যদি আমরা দেখি, নাইট ফেল অন দ্য ওয়ে, কারণ ওই যে উনি ট্রাভেল করছিলেন, তার মানে এখনও উনি কিন্তু রাস্তাতে আছেন, তাহলে আমাদের এইটাকে কিওয়ার্ড হিসেবে নিতে হবে। তাহলে নাইট ফেল অন দ্য ওয়ে মানে রাস্তায় পথের মধ্যে রাত হয়ে গেল, অ্যান্ড দ্য পয়েট টুক শেল্টার ইন আ কোর্টিয়ার্স হাউস, তার মানে পথের মধ্যে রাত হয়ে গেল এবং তিনি হচ্ছে একজনের বাসাতে আশ্রয় গ্রহণ করলেন। আচ্ছা, এই চলে গেল। এখন আমরা যদি এ নাম্বারে চলে আসি, ওনার ডেসক্রিপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাজ সাদি ওয়াজ ড্রেসড ইন হিজ ইউজুয়াল ইনএক্সপেন্সিভ অ্যাটায়ার, দ্য কোর্টিয়ার ডিড নট রিকগনাইজ হিম। সাদি যেহেতু তার যে ইউজুয়াল ইনএক্সপেন্সিভ অ্যাটায়ারে ছিল, তার যে জামা কাপড় পরিহিত অবস্থায় তিনি ছিল সেটা অত বেশি দামি ছিল না, ঠিক আছে, সেই জন্য যে কোর্টিয়ার মানে যার বাসাতে হচ্ছে উনি আশ্রয় নিয়েছিলেন, তিনি হচ্ছে তাকে চিনতে পারেননি সঠিকভাবে। তাহলে আমাদের কিন্তু ঘটনা প্রবাহ এভাবেই যাচ্ছে। তাহলে এই নাম্বারে আমরা এখানে শেষ করেছি। এখন আমরা যদি যে নাম্বারে দেখি, এই যে চিনতে পারলো না, সো এই যে এখানে কিন্তু একটা কজ অ্যান্ড ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সো হি ট্রিটেড দ্য গ্রেট ম্যান উইথ ইনডিফারেন্স, অফারিং হিম অনলি আ স্মল মিল অ্যান্ড পোর অ্যাকোমোডেশন। চিনতে না পারার কারণে সে হচ্ছে তাকে সেইভাবে খাতির যত্ন কিন্তু করেনি, তার যেটা ডিজার্ভিং ছিল। তাহলে যে নাম্বারের পরে যদি আমরা বিতে চলে আসি, অন হিজ ওয়ে ব্যাক হোম ফ্রম দ্য এম্পায়ার্স প্যালেস, সাদি ডেলিবারেটেডলি মানে ইচ্ছাকৃতভাবে স্টপড অ্যাট দ্য সেম কোর্টিয়ার্স হাউস। তাহলে এখানে কিন্তু আমরা ঘটনা প্রবাহ ঠিক মতোই দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা আই নাম্বারে চলে আসি, দিস টাইম, এই যে যেহেতু আবার ওর বাসায় হচ্ছে থামলো, এই জন্য আমরা বলছি দিস টাইম, এইবার, হাউএভার হি ওয়াজ ওয়ারিং দ্য লাক্সারিয়াস ক্লোথস গিভেন টু হিম বাই দ্য এম্পায়ার। তার মানে সম্রাট ওনাকে যেই দামি, যে লাক্সারিয়াস বিলাসবহুল যে ক্লোথস দিয়েছিল সেইটা সে হচ্ছে এবার পরেছিল, ঠিক আছে। তারপরে যদি আমরা এফ নাম্বার দেখি, এফ নাম্বার হচ্ছে সিইং দিস এক্সপেন্সিভ ক্লোথস। এই যে এখানে এক্সপেন্সিভ ক্লোথস, লাক্সারিয়াস ক্লোথস কথাটা আছে না, এইটাই কিওয়ার্ড ধরে দেখতে হবে যে কোথায় আছে, আছে হচ্ছে এখানে এফ নাম্বার। So seeing these expensive clothes of the guest, the courtier and his men were extremely hospitable, offering him a spread of fine dishes. তাহলে ওর ওই দেখে পুরা গলে গেল, ঠিক আছে, এক্সপেন্সিভ ক্লোথ দেখে। এবার আগের থেকে অনেক বেশি হসপিটেবল, তারা হচ্ছে অনেক ফাইন ডিশেস, তারা যতভাবে এক্সপিরিয়েন্সটাকে সুন্দর করা যায় সেটার চেষ্টা করলো, ঠিক আছে। সি নাম্বার, ডিউরিং দ্য মিল, যেহেতু আমরা এখানে দেখছি লাস্ট পর্যন্ত ডিশের কথা লেখা, খাবারের কথা, তাহলে এখন এটা দিয়েই কিন্তু শুরু হবে। সো খাওয়ার সময় হাউএভার দ্য গেস্ট বিগ্যান টু পুট দ্য ডেলিকেসিস ইনটু দ্য ফোল্ডস অফ হিজ ফাইন ক্লোথস।
তা উনি না খেয়ে এই খাবারগুলো ডেলিকেসিসগুলো কী করছিল, তার যেই সুন্দর জামা উনি যেটা পরেছিল তার মধ্যে খাবারগুলো কিন্তু তিনি রাখছিলেন। এখন সি নাম্বার শেষ, এরপর দুইটা বাকি আছে। একটা হচ্ছে জি সারপ্রাইজড, যেহেতু উনি এটা রাখছিল এটা তো একটা সারপ্রাইজের ব্যাপার, সো এটা তারপরে কিন্তু আসছে সারপ্রাইজ দ্য কোর্টিয়ার আস্কড হোয়াই আর ইউ ফিডিং ইউর ক্লোথস মাই অনারেবল গেস্ট, আপনি কেন আপনার পোশাককে খাবারগুলো খাওয়াচ্ছেন। তো লাস্ট যেটা বাকি আছে ই নাম্বার সাদি সেড দ্যাট হিজ ক্লোথস ইন ফ্যাক্ট ডিজার্ভ দ্য ফুড রিমাইন্ডিং দ্য হোস্ট দ্য লাস্ট টাইম হি ওয়াজ শোন পোর হসপিটালিটি বিকজ অফ হিজ অর্ডিনারি ক্লোথস। সো আমরা জানি এই গল্পটা সবারই জানা। সো আই থিঙ্ক আপনাদের এটা খুবই ভালো হয়েছে। 7 নম্বরে যদি দেখি, 7 নম্বর হচ্ছে একটা গ্রাফ চার্ট আছে। গ্রাফ চার্টে জাস্ট বলা হয়েছে যে একটা কলেজ লাইব্রেরিতে কত ধরনের বই সংরক্ষণ করা আছে সেটাকে একটা অ্যানালাইসিস করতে। এটা আপনারা অনেকেই জানেন যারা আইএলস প্রিপারেশনের সাথে একটু হলেও আপনাদের আইডিয়া আছে। আইএলসের যে রাইটিং টাস্ক থাকে তার মধ্যে হচ্ছে যে প্রথম রাইটিং টাস্কটা থাকে, সেখানে কিন্তু এরকম গ্রাফ চার্ট, ম্যাপ এগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে দেয়। সো এটা অ্যানালাইসিস খুবই সহজ। আমরা তো প্রথমেই বলেছি যে প্রথমে আমরা এরকম একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স রাখবো, যেহেতু 150 ওয়ার্ড বলেছে, সো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে 150 ওয়ার্ড যাতে হয়, সেই জন্য আমরা প্রপারলি প্রত্যেকটাকে ডেসক্রিপশন দিব। ইউ ক্যান টেক স্ক্রিনশট, পরে এটা পড়ে দেখতে পারেন। আর লাস্টে অবশ্যই আমাদের একটা কনক্লুশন থাকবে উইথ রিমার্কস, এটা আপনি অ্যানালাইসিস করে কী বুঝলেন, ঠিক আছে। এটা দ্বারা একটা, এই যে যেমন আমরা বলছি যে the library is heavily stocked with books on science literature reflecting the core academic priorities of the college। তাহলে এই যে লাইব্রেরিটা আছে, পাঠাগারটা, গ্রন্থাগারটা আছে, এটা কিন্তু সায়েন্স অ্যান্ড লিটারেচারের উপরে অনেক বই আছে, যেটা দ্বারা কী বোঝাচ্ছে, রিফ্লেকশনটা হচ্ছে কিসের, কোর অ্যাকাডেমিক প্রায়োরিটিস অফ দ্য কলেজ, ঠিক আছে। এর বাইরেও কিন্তু অন্যান্য যে সমস্ত আদার মেজর্স ফিল্ডের বই আছে সেগুলোও কিন্তু একটা মেনটেন করা হচ্ছে, ব্যালেন্স করা হচ্ছে। সো এইটা হলো আমাদের এই গ্রাফের লাস্ট অ্যানালাইসিস। সো এইরকমভাবে আমাদের প্রপার 3টা সেগমেন্ট থাকলে আশা করছি এখানে ভালো মার্ক পাওয়া সম্ভব। 15 মার্ক যেহেতু, এটা খুবই ক্রুশাল একটা টপিক। আচ্ছা, আর 2টা আছে। এবার স্টোরি রাইটিংটা এসেছে একটা ক্রিয়েটিভ রাইটিং। এটা আমি আগেই বলেছিলাম যে ক্রিয়েটিভ রাইটিং আসার সম্ভাবনা বেশি, এবং এটা এক একজনে এক এক রকমভাবে হতে পারে। এখানে দেওয়া আছে যে ইট ওয়াজ আ ফগি উইন্টার মর্নিং, যে শীতের সকাল। একজন ডাক্তারের কথা দেওয়া আছে, তিনি হচ্ছে হাসপাতাল থেকে বাসায় যাচ্ছিলেন, তার ওভারনাইট শিফট ছিল, রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে তিনি যখন হচ্ছে রোড দিয়ে যখন যাচ্ছিলেন, একজনকে ক্রস করে গেলেন, দেখলো যে হচ্ছে একজন বৃদ্ধ মানুষ যে খুবই জীর্ণ শীর্ণ অবস্থাতে রাস্তায় আছে। এখন আমরা বুঝতে পারছি এখানে যেহেতু উনি ডাক্তার আর যাকে দেখছে উনি যেহেতু জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই লজিক্যালি যদি চিন্তা করি তাহলে অন্য কোনো মানুষ হলে তাকে কিন্তু ইগনোর করতেই পারতো। কিন্তু যেহেতু উনি এখানে ডাক্তার এবং আমাদের এখানে এসেছে, জানি কম্পিউটিং স্টোরি সবসময় কোনো লার্নিং একটা পয়েন্ট অফ ভিউ দিতে হয়, মানে ডাক্তার যেহেতু, আমি এখানে লিখেছি যে হ্যাঁ, তারপর ওনাকে হচ্ছে কারে করে নিয়ে যেয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এখানে আপনারা কিন্তু চাইলে এই যে ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে পারেন, তাদের মধ্যে কী কথোপকথন হলো এরকমও দেওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কী কী করলো, সেবা শুশ্রূষা করে সে হচ্ছে সুস্থ হয়ে গেল। তো এই টাইপের আপনি যা দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা মোরাল, আসলে এটা অপশনাল জিনিস, ইটস টোটালি আপ টু ইউ, যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়ে কিন্তু আমাদের একটু এই জায়গাতে আমাদের হচ্ছে একটু আমাদের সচেতন হইতে হবে, বিকজ এখানে এই যে ইমাজিন দিয়ে দেয়া আছে, আপনি লিসা অথবা লতিফ, মেল হলে লতিফ, মেয়ে হলে লিসা, আর আপনার একজন ফেসবুক ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়া। তার মানে যখন লিখবেন, যাকে লিখবেন সে অবশ্যই মানে ইট শুড বি আ ফরেন নেম, অর্থাৎ আপনার বাংলা নামটা হলে কেমন হয়, ঠিক আছে। কারণ সে যদি বাংলাদেশি হয়, বলতে পারেন যে স্যার আমার ফ্রেন্ড সে বাংলাদেশের থেকে চলে গেছে, কিন্তু চলে গেলে তো সে আর ইন্টারেস্ট শো করবে না বাংলাদেশ ভিজিট করার, তার মানে অবশ্যই একটা ফরেনার হতে হবে। তো নামটা চুজ করার সময় সেটা, তারপরে আপনি যখন তার ওই যে এনভেলপটা দিচ্ছেন খাম, সেখানে আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এগুলো সব এরকমই আর কি। তো প্রথমে আমরা জানি যে আমরা হচ্ছে অ্যাড্রেস দিব। এখন অ্যাড্রেস কিন্তু আমি খুব বড় করেছি, বড় আপনি না করলে হবে যে বাংলাদেশটা আসলে পাশে লিখে দেওয়াটাই বেটার, ঠিক আছে। তারপরে তারিখ, তারপরে হচ্ছে আমাদের যে এটা থাকে, প্রথমে ইন্ট্রোডাকশনটা আমরা দিই, মাঝখানে আমাদের অ্যাড্রেস করতে হয় যে আমরা কী নিয়ে আসলে লিখছি, এবং শেষের দিকে আমরা কিন্তু একটা ক্লোজিং দিই, ঠিক আছে, উইথ সিগনেচার, এবং লাস্ট পর্যন্ত আমরা একটা এনভেলপ দিই। সো দ্যাটস অল। আমার মনে হয় যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, এবং ইংরেজি প্রথম পত্রের
উপরে আসলে অনেক কিছু নির্ভর করে। তারপরেও যেহেতু দুইটা পত্র মিলেই মানে দুইটা পেপার মিলে আমাদের গ্রেড হয়, সেজন্য আমি বলবো যে এখন ইংলিশ সেকেন্ড পেপারের উপরে একটু গুরুত্ব আরোপ করতে হবে। তবে আই গেস এই আজকে যা আমরা হচ্ছে এখানে অ্যানালাইসিস করে শিখলাম সেটা আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যেও কিন্তু অনেক জায়গাতে কাজে লাগবে। তো যদি একটু হলেও কাজে লাগে আমার জন্য একটু মন থেকে, ঠিক আছে, আমি জাস্ট এইটুকুই দাবি করছি, মন থেকে একটু দোয়া করে দিবা সবাই। আর হোপফুলি তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে এবং ভালো হবে ভবিষ্যতে। আর যারা ভিডিওটা অনেক পরে দেখছো তাদের জন্য শুভকামনা। লাইফে এখন যেখানে যে আছো, যে অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে সব কিছু সুন্দরভাবে স্মুথলি যেতে পারে। আলটিমেটলি আমাদের মানসিক প্রশান্তিটাই আসলে দরকার। সো সবার জন্য আরও বেশি করে শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।